স্যার স্টার্ট। আচ্ছা, আপনাদের সাবজেক্ট হচ্ছে এনার্জি কনভার্সন 1। তো এটা কিন্তু স্টার্টিং একটা পার্ট এনার্জি কনভার্সন 1। এখানে আমরা কিছু মেকানিক্যাল জিনিস সম্পর্কে পড়ব, ডিভাইস। সেখানে হচ্ছে থাকবে হচ্ছে ট্রান্সফরমার সহ আরো কিছু থাকবে। তো ট্রান্সফরমারে যাওয়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস সম্পর্কে জানতে হবে, যেগুলো নিয়ে আমরা ফার্স্ট হচ্ছে ডিসকাস করব। ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এনার্জি কনভার্সন আসলে কি। যেহেতু আপনারা এনার্জি কনভার্সন 1 এ পড়বেন, তাহলে আগে আপনাদের বেসিকটা জানা খুব প্রয়োজন। তাহলে এনার্জি কনভার্সনে যদি আমরা বেসিক জানতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এনার্জি কনভার্সন কি, এনার্জি ট্রান্সফরমেশন। এনার্জি কনভার্সন মেইনলি একটা এনার্জি ট্রান্সফরমেশন, যেখানে একটা প্রসেসের মধ্যে এক এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে জাস্ট কনভার্ট হয়ে যায়, এটাই হচ্ছে এনার্জি কনভার্সন। এখন আপনি এই একটা স্কিমেটিক একটা ফিগার আছে, এই ফিগারে আপনি দেখতে পারেন যে এখানে একটা কেমিক্যাল এনার্জি দেখানো হয়েছে। এই কেমিক্যাল এনার্জিটা কি করছে, কেমিক্যাল এনার্জি থেকে দেখেন কত রকম এনার্জিতে কনভার্ট হয়েছে। ইলেকট্রিক্যাল এনার্জি, এই পাশে আবার রকেট সায়েন্স আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি, এখানে ব্যাটারি চার্জ হচ্ছে, আবার ব্যাটারি থেকে হচ্ছে ইলেকট্রিক ভেহিকল আছে, ইলেকট্রিক ভেহিকলও চালানো যাচ্ছে, আবার কাইনেটিক এনার্জি ডিরেক্ট ওয়েল বা ফার্নিশ ওয়েলের মাধ্যমেও চালানো যাচ্ছে। আবার ইলেকট্রিসিটি থেকে আমরা লাইট পাচ্ছি, লাইট থেকে আবার এখানে লাইটের সাউন্ডও দেখা যাচ্ছে, সাউন্ডটা একরকম হচ্ছে এনার্জি জাস্ট কনভার্ট হচ্ছে। কিন্তু এই যে কেমিক্যাল এনার্জি এতগুলো ফর্মে যে কনভার্ট হইলো, এটা কিভাবে হলো? এটা কোনো একটা প্রসেসের মাধ্যমে হয়েছে। আর এই প্রসেসটা কি করছে? প্রসেসটা করছে হচ্ছে একটা ডিভাইস বা একটা মেশিন। তো বিভিন্ন রকম এনার্জি কনভার্সন হতে পারে, যেমন আমাদের হচ্ছে আমরা যদি আশপাশের দিকে আমরা লক্ষ্য করি, আমাদের অনেক এনার্জি কনভার্সনের ডিভাইস আছে। যেমন আমরা যদি লাইটের কথা চিন্তা করি, এই লাইটটার কথা যদি আমি চিন্তা করি, তাহলে লাইটটা কি? লাইটের ইনপুটে কি আছে? লাইটের ইনপুটে আছে ইলেকট্রিক এনার্জি। ইলেকট্রিক এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে? লাইট। আচ্ছা, লাইট। তো যতটুকু ইলেকট্রিক এনার্জি লাইটটা কনজিউম করতেছে, ঠিক ততটুকুই কি আমরা ওটা আলোক শক্তিতে রূপান্তর করতে পারতেছে? না। কেন পারতেছে না? তাহলে বাকি এনার্জি কোথায় যাচ্ছে? হিট প্রোডিউস হচ্ছে। হিট প্রোডিউস হচ্ছে। তার মানে আমরা যে শক্তি একটা অবিনশ্বরতার সূত্র যেটা আমরা দেখে আসছি, যে শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, তার এটা একটা ছোট একটা আমরা এক্সাম্পল দেখতে পেলাম যে লাইট কি হচ্ছে, ইলেকট্রিক এনার্জি কনজিউম করতেছে, ডিসিপেট করতেছে হিট, আর হচ্ছে লাইট। তাহলে এই দেখা যাবে যে হিট আর লাইট যদি আমরা হয়তো বা সাম করি, তাহলে হচ্ছে এই ইলেকট্রিক এনার্জির কাছাকাছি হয়তো বা একটা কিছু পাবো। এখন হচ্ছে আমরা যেহেতু এই এনার্জি কনভার্সন 1 এ মেকানিক্যাল জিনিস সম্পর্কে পড়বো, যে আমরা মেইনলি পড়বো কি ইলেকট্রিক্যাল এনার্জিটা কিভাবে মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার হচ্ছে। তো মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার করতে পারবো আমরা কিসের মাধ্যমে? এটা মেইনলি ম্যাগনেটের মাধ্যমে। ম্যাগনেটের মাধ্যমে কি পাবো আমরা? হয় আমরা ট্রান্সফরমার হিসেবে ইউজ করতে পারবো, যে ইলেকট্রিক্যাল শক্তিটাকে আমরা হচ্ছে ট্রান্সফরমারের মাধ্যমে হচ্ছে ওটাকে ভোল্টেজ অ্যাম্পলিটিউড করতে পারবো, আবার অ্যাম্পলিটিউডটা বাড়াতে পারবো, আবার কমাইতে পারবো। আবার দেখা যাবে যে হচ্ছে আমরা ডিসি মোটরে আমরা ইউজ করতে পারবো, মোটরে, তারপর ইন্ডাকশন মোটরেও আমরা ইউজ করতে পারবো। তো ইন্ডাকশন মোটরে কি হয়? ইন্ডাকশন মোটরে হচ্ছে ইন্ডাকশন প্রসেসর, আর ইন্ডাকশন প্রসেসের মেইন যে পয়েন্ট সেটা কিন্তু হচ্ছে ম্যাগনেট থেকে আসে। ম্যাগনেট থেকে কিন্তু আমরা হচ্ছে ম্যাগনেটিজমটা পাই, আর ম্যাগনেটিজমটাকে কাজে লাগাই কিন্তু আমাদের মোটর বলেন, ট্রান্সফরমার বলেন বা জেনারেটর বলেন, সবকিছু কিন্তু অপারেট করে। তো এটার জন্য আমাদের প্রথমে ম্যাগনেটিজমটা কিভাবে হয় এটা আমরা আগের ছোটতেও দেখে আসছি, এখন আরেকবার আমরা দেখে নেব, তাহলে পরবর্তীতে সামনের দিকে যেতে আমাদের সুবিধা হবে। যেমন এখানে একটা এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে একটা কপার। কপার কি? কপার হচ্ছে এটা যদি আমি ইলেকট্রনের সংখ্যা বলি, তাহলে বলতে হবে যে এটা হচ্ছে 29 ইলেকট্রন হোল্ড করে একটা কপার। তো আমরা কেমিস্ট্রিতে যেমন আমরা পড়ে আসছি যে বিভিন্ন শেলে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে, এগুলোকে আমরা হচ্ছে 1s 2s 3s 3p
এইভাবে আমরা সাজানো দেখছি। যেমন দেখেন, যদি আমি এই কপারের এই ইলেকট্রনের শেলটা দেখতে পারি, তাহলে আমি বলতে পারবো সামনে আছে, মাঝখানে আছে হচ্ছে নিউক্লিয়াস বা নিউট্রন। আর ইলেকট্রন গুলো কি আছে, ইলেকট্রন গুলো চারপাশ দিয়ে ঘুরতেছে। এটা ফার্স্ট শেলে হচ্ছে 2টা, তারপরে হচ্ছে 6টা, তারপরে হচ্ছে কয়টা 2 টু দি পাওয়ার 16টা 6 4 মানে 16টা আছে, আর লাস্টে আছে একটা। ঠিক আছে, এটা হচ্ছে কপারের ক্ষেত্রে। কিন্তু এখানে দেখেন প্রতিটা ইলেকট্রনে কিন্তু আবার স্পিন আছে। একটা করে ইলেকট্রন কিন্তু 2টা করে স্পিন হোল্ড করে। কি রকম? ধরেন আপনার 1 নাম্বার হচ্ছে শেলে একটা ইলেকট্রন, আমি যদি এই ইলেকট্রনটাকে কনসিডার করি, তাহলে এই ইলেকট্রনের মধ্যে আমি বলতে পারি যে এটা হচ্ছে +-1, মানে এই ইলেকট্রনটা 2টা ফর্মে থাকতে পারে। একটা হচ্ছে হয় আপ স্পিন হোল্ড করতে পারে, আদারওয়াইজ ডাউন স্পিন হোল্ড করতে পারে। এখন এটা আপ স্পিন হোল্ড করবে নাকি ডাউন স্পিন হোল্ড করবে, এটা কিন্তু আপনি নির্দেশ করে দিতে পারবেন না। এটা কিভাবে আছে এটা আপনি বলতে পারেন না। এটা হয় এটা 1 নাম্বারটা আপ আছে, 2 নাম্বারটা ডাউন আছে, বা 1 নাম্বারটা ডাউন আছে, 2 নাম্বারটা আপ আছে। যাই হোক, এই স্পিন বলতে কি মানে হ্যাঁ রোটেশন কোন দিকে ঘুরতেছে, কোন দিকে ঘুরতেছে মানে কি, এই যে একটা হচ্ছে ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন সবসময় হচ্ছে এটা আমরা অবস্থান বলি, যে হচ্ছে দুইটা যদি হচ্ছে ইলেকট্রন, একটা ইলেকট্রন 2টা অবস্থা থাকতে পারে, একটা আপ স্পিন ডাউন স্পিন। এটা আপনি এইভাবে বলতে পারেন যে এটা রোটেট করতেছে। এটা কোন দিকে রোটেট করতেছে, বা এটা ক্লকওয়াইজ করতেছে না হলে অ্যান্টি ক্লকওয়াইজ করতেছে, কিন্তু রোটেট করতেছে। আপ মানে স্যার কি ক্লকওয়াইজ? না, এটা বলা যাবে, এটা বলাই যাবে না, না। যে কোনো একদিকে। হ্যাঁ, এটা তো যে কোনো একদিকে, এটা বলাই যাবে না এটা কোন দিকে। তো আমরা সামনে আসবো যে এটা কিভাবে হচ্ছে আমরা কন্ট্রোল করব। তো ঠিক আছে, এখন যদি আমরা পরের স্লাইডে দেখি, এগুলো স্লাইড শো করা ছিল, যদিও পিডিএফ প্লে করতে হচ্ছে। তো এখানে হচ্ছে কপারের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, এটা একটা সিম্পলিফাইড ফর্মে লেখা হয়েছে। কিভাবে? এটা হচ্ছে গড় 29। এখানে আপনি দেখেন 4s এ কিন্তু 2টা আছে। আগের স্লাইডে কি দেখা গেছে? আগের স্লাইডে কিন্তু লাস্টে 4 নম্বরে একটা ছিল। আমরা কেমিস্ট্রিতে কিন্তু এটাও দেখে আসছি যে ওই একটা ইলেকট্রন লাস্ট শেলে একাই থাকতে পারে না। এইজন্য হচ্ছে কি ওই আগের শেল থেকে একটা ইলেকট্রন ধার নিয়ে পরের শেলে চলে যায়। ঠিক এইখানে এই জিনিসটাই কিন্তু দেখা গেছে 4s। তো দেখেন 4s এর কথা যদি আমি চিন্তা করি, শুধুমাত্র এখানে কিন্তু একটা ইলেকট্রন দিয়ে দেখানো হয়েছে, কিন্তু এখানে 2টা কি, 2টা কিন্তু স্পিন দেখানো হয়েছে। যে 4s এ একটা ইলেকট্রন থাকলেও এটা 2টা অবস্থানে থাকতে পারে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। এইরকম আপনার যত ইলেকট্রন আছে, এখন আমরা হিউম্যান বডি যদি চিন্তা করেন, হিউম্যান বডি কি, হিউম্যান বডি তো একটা ইলেকট্রনের সম্পূর্ণ একটা ইলেকট্রন বলতে পারি। এখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হচ্ছে ইলেকট্রন আছে, ইলেকট্রন দিয়েই কিন্তু গঠিত, কারণ সবকিছু পদার্থই মেইনলি ইলেকট্রন দ্বারা গঠিত। কিন্তু এটা হচ্ছে ইলেকট্রনের ফরমেশনটা হচ্ছে ভিন্ন হয়, যার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে কিন্তু দেখতেও আলাদা হয়। আপনি কারোর সাথে আপনার ফেসের কাটিং এর কোনো কিছু মিলবে না, হয়তো অনেক কিছুই মিলবে না, মেইনলি আসলে বলা যায় এই ভেরিয়েশনের কারণে। হ্যাঁ, এখন ম্যাগনেটের দিকে যদি আমরা যাই, দেখেন 1 নম্বর ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি, ফিগার এ এর দিকে যদি দেখেন, তো এখানে দেখা যাচ্ছে যে একটা ম্যাটেরিয়াল আছে আর সাথে কিছু কি বলে মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে পারি। যেমন আমরা এই যে এখানে তারকাটা দেখতে পাচ্ছি, কিছু হয়তো বা এটা হয়তো ফ্রাস হতে পারে। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতেছি, যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি, যে ম্যাটেরিয়ালগুলোকে ম্যাগনেট আকর্ষণ করে, এটাই হচ্ছে তার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো দেখেন আমরা যদি ম্যাগনেটটা, এটা একটা ম্যাগনেট, তো এই ছবিটা যদি দেখি, যে ম্যাগনেটের আমরা যেমন জানি 2টা পোল থাকে, নর্থ পোল সাউথ পোল। তো নর্থ পোল আর সাউথ পোলের কাজটা বেসিক্যালি কি, নর্থ পোল থেকে সাউথ পোলে হচ্ছে ওর যেটা ম্যাগনেটিক ফ্লাক্সের একটা ভার্চুয়াল লাইন আমরা দেখছি, এই ভার্চুয়াল লাইনগুলো নর্থ থেকে সাউথে হচ্ছে বিচরণ করে। হ্যাঁ, আর এই যে ম্যাগনেটটা রাখার ফলে এই লোহাগুলোকে বা হচ্ছে তার কাঁটাগুলোকে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে কেন সে আকর্ষণ করলো, এই জিনিসটা আমাদেরকে ফার্স্ট জানতে হবে, বেসিক গুলো। তো দেখেন ফিগার বি তে দেখা যাচ্ছে যে
ভাবলাম কোন একটা মানে হাইড্রোজেন অ্যাটমের কথা যদি আপনি চিন্তা করেন, হাইড্রোজেনের তো একটাই অ্যাটম। তো এখানে দেখেন মাঝখানে যে নিউট্রনটা থাকে, নিউট্রনের পাশে ইলেকট্রনটা ঘুরতেছে। আবার দেখেন যে ফিগার সি তে, ফিগার বি টা আগে আমি ক্লোজ করি। ফিগার বি তে দেখেন একটা নিউট্রনটাকে কেন্দ্র করে তার চারপাশে ইলেকট্রনটা ঘুরতেছে। তার মানে দেখেন মানে নিউট্রনটা ফিক্সড আছে, ঘুরতেছে ইলেকট্রন। আবার এই ইলেকট্রনের মধ্যে কিন্তু স্পিন আছে। একটু আগে বলছি যে এটার মধ্যে স্পিন আছে, প্লাস মাইনাস হতে পারে। তো কি করতেছে এই ইলেকট্রনটাও কিন্তু এই যে কক্ষপথ বরাবর নিজেও ঘুরতেছে, আবার নিউটনের চারপাশেও ঘুরতেছে। এটা কিন্তু একদম একটা আপনি হচ্ছে ম্যাচ করাই ফেলতে পারবেন হচ্ছে পৃথিবীর সাথে, মানে যেভাবে হচ্ছে ইউনিভার্সটা যেভাবে চলে এটার সাথে কিন্তু আপনি ম্যাচ করাইতে পারবেন। তো দেখেন এইটা একটা পার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আর একটা পার্ট কি যেটা যে সি তে দেখা যাচ্ছে, দেখেন ইলেকট্রনগুলো নিজে নিজে ঘুরতেছে, আবার যে নিউটনের চারপাশে ইলেকট্রনটা ঘুরতেছে। এখন দেখেন আপনি যদি কোনো একটা জিনিস কম্পেয়ার করেন, যে ধরেন আপনার কথা যে চিন্তা করেছে আপনার থেকে আমি 2 ইঞ্চি শর্ট, তাহলে আপনাকে আমি স্ট্যান্ডার্ড ধরলাম। এখন যদি আমি আমাকে যদি স্ট্যান্ডার্ড ধরি তাহলে আপনি আমার থেকে 2 ইঞ্চি লং না। তো দেখেন আমি যদি এটা কনসিডার করি যে ইলেকট্রনটা স্থির, তাহলে কি আমি বলতে পারবো যে নিউটনটা ঘূর্ণায়মান, এরকম কিন্তু বলা যায়। এখানে একটা হচ্ছে ল আছে যেটা হচ্ছে লেঞ্জেস ল, এটাকে আপনারা দেখছেন, লেঞ্জেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা দেখার দরকার নেই, যেহেতু ওইটা ইনক্লুড করা হয়নি, আমি আপনাকে দেখাই দিচ্ছি বোর্ডে, আপনারা এটা নোট ডাউন করতে পারেন। লেঞ্জেস ল, লেন্স কি করছে? লেন্স হচ্ছে একটা আপনার কয়েল নিছে, একটা হয়তো কপার ওয়্যার হচ্ছে সে একটা কপার ওয়্যার কনসিডার করছে। এই কপার ওয়্যারের ভিতরে এটাতে যদি গ্যালভানোমিটার লাগে, গ্যালভানোমিটার দিয়ে মেইনলি বেসিক্যালি দেখা হয় যে ইলেকট্রিসিটি আছে কি না, মানে ইলেকট্রিসিটি প্রেজেন্স অ্যাবসেন্স এইটা বোঝা যাবে। তো যখন নরমালি একটা কপার ওয়্যারকে যদি আপনি এভাবে রাখেন, গ্যালভানোমিটারে কিন্তু জিরো দেখাবে, মানে কোনো বিক্ষেপ দেখাবে না, কারণ এখানে কোনো ইলেকট্রিসিটি ফলো করতেছে না। এখন লেন্স করছে কি একটা ম্যাগনেট নিছে, ম্যাগনেট নিয়ে এই ম্যাগনেটটা এই কয়েলের ভিতর বরাবর কোনো কিছু টাচ করে নেই, কিন্তু কয়েলটা একটা ঘোরানো আছে, এটার ভিতর দিয়ে সে হচ্ছে ম্যাগনেটটাকে হরিজন্টালি বলেন বা ভার্টিক্যালি বলেন, এটাতে হচ্ছে আপ ডাউন বা হচ্ছে নড়াচড়া করছে। করার ফলে দেখছি কি এইটা যে জিরো ছিল এটা হচ্ছে জিরোর ইকুয়াল, মানে জিরোর সমান নয়, মানে এটা কিছুটা হচ্ছে মানে মান দিচ্ছে, বিক্ষেপ দিচ্ছে। তো তাহলে কি বোঝা গেল, এই ম্যাগনেটটা ইলেকট্রোম্যাগনেটিক একটা ম্যাটেরিয়ালের মানে ভিতর দিয়ে চলাফেরা করার ফলে এটার ভিতর দিয়ে একটা ইলেকট্রিসিটি মানে একটা ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, একটা কারেন্ট হচ্ছে এটা দিয়ে ফলো করছে। তো অনেকটা এইটার কনসেপ্টের মতোই দেখেন যখন হচ্ছে পৃথিবী নিজেই একটা কিন্তু বিরাট চুম্বক ক্ষেত্র। হ্যাঁ, এরকম যে চিন্তা করে যে নিউক্লিয়াসকে বা নিউটনকে যখন কেন্দ্র করে এই ইলেকট্রন চারপাশে ঘুরতেছে, আবার দেখেন যদি আপনি এর ভিতরে একটা মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল রাখেন, কিন্তু এটা ম্যাগনেট না, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আর এইটাতে যদি আপনি কারেন্ট ফ্লো করেন সেই ভিতরেও কিন্তু এটা ম্যাগনেটিক প্রপার্টিজ দেখাবে, মানে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল রিভার্স হয়ে যাবে। হ্যাঁ, প্রসেসটা দুই ভাবেই সম্ভব, একবার হচ্ছে আপনি ইলেকট্রিসিটি দিয়েও করতে পারেন, আবার ম্যাগনেট দিয়েও করতে পারেন। তাহলে এটা কেন হলো? ইলেকট্রিসিটি দেওয়ার ফলে এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটার মধ্যে কি এমন হলো যে এটা ম্যাগনেটিক প্রপার্টিজ গেইন করলো? এটা হচ্ছে কিন্তু কোশ্চেন। দেখেন এইটার কোশ্চেনের আনসারটা আপনারা পেয়ে যাবেন। এখন দেখেন আমি যদি ফিগার ডি তে দেখি, যেটা আমরা আগেও দেখে আসছি, এইটা যখন ঘুরতেছে, ঘোরার ফলে এর ভিতরে একটা কারেন্ট ফ্লো করতেছে, জাস্ট লাইক দিস ফিগার। এই কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে?
প্রতিটা কারেন্টের তো একটা ডিরেকশন আছে। একটা ফেজর ডায়াগ্রাম যদি চিন্তা করেন তাহলে এটা কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে। এখন ভেবে নিলাম, এটা ধরে নিলাম যে ফিগার ডিতে যে ডিরেকশনগুলো দেখানো হচ্ছে, ইলেকট্রনটা ঘুরতেছে ধরলাম ক্লকওয়াইজ, আর ইলেকট্রনটা আবার নিউটনের চারপাশে ঘুরতেছে। তাহলে যে কারেন্টটা হচ্ছে ফ্লো করতেছে এটা খুবই সামান্য কারেন্ট, হয়তো আপনি মেজারও করতে পারবেন না, কিন্তু করতেছে। এটা কোন দিকে করতেছে? এটা ভাবলাম যে এই ডিরেকশনে আপ, মানে আপ দিকে একটা ধরে নিলাম যে আমার পজিশনে সে হচ্ছে কারেন্টটা ফলো করতেছে। ঠিক ওই রকম দেখেন যদি ফিগার এফ এর দিকে আমরা তাকাই তাহলে ইন্ডিভিজুয়ালি এই নিউট্রন নিউক্লিয়াস বলেন বা হচ্ছে ইলেকট্রন বলেন, প্রতিটার মধ্যে কিন্তু একটা করে আপনার হচ্ছে ইলেকট্রিসিটি ফলো করবে বা প্রতিটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো কাজ করবে। আর এই তিনটা জিনিসের আলাদা আলাদা কিন্তু কারেন্টের ডিরেকশন হয়ে যাবে। এখন এটা খুবই সামান্য একটা ডিরেকশনে কিন্তু আপনার কারেন্ট বলেন বা ম্যাগনেটিক ফিল্ড বলেন, আপনার খুবই সামান্য পরিমাণে এটা ফিল হবে ম্যাগনেটিক ফিল্ডটা। এখন যদি দেখেন ভাবলাম যে এইটা হচ্ছে নিউক্লিয়াসের মানে নিউটনের জন্য, এটা হচ্ছে ইলেকট্রনের জন্য, আর এটা ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ঘোরার জন্য। তিন রকম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে। তো এইটা যদি কোনোভাবে তিনটা যদি এক করে একটা সিঙ্গেল ডিরেকশনে নিয়ে আসা যায় কোনোভাবে, ধরেন আপনার কাছে তো 0.5 ভোল্ট আছে, এটা আপনি ফিল করতে পারতেছেন না বা কোনো কিছু আপনি রানও করতে পারতেছেন না, কোনো কিছু রান করার জন্য আপনার হচ্ছে 1.5 ভোল্ট প্রয়োজন হয়, একটা পেন্সিল ব্যাটারি তো না। তো এই 0.5 এ যদি তিনটা আপনি অ্যাটাচ করেন তাহলে কিন্তু 1.5 হয়ে গেল। তখন আপনি একটা মোটামুটি একটা কিছু রান করতে পারবেন, একটা মোটামুটি একটা মানে ভোল্টেজ আপনি পাবেন। তো দেখেন ওইরকম কোনোভাবে যদি এই তিনটা ডিরেকশন যদি সেম ডিরেকশনে আনা যায় তাহলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের যে হচ্ছে ডোমেইন গুলো তখন যদি একটা মোটামুটি একটা স্পেসে আসে বা মোটামুটি একটা ক্ষমতা তারা গেইন করে ফেলে, যাতে হচ্ছে একটা নতুন একটা হচ্ছে আপনার তাদের মধ্যে ধর্ম ইন্ট্রোডিউস হয়, যেমন ক্যারেক্টারিস্টিক্স ইন্ট্রোডিউস হয়। কিরকম দেখেন, যদি আপনি ফিগার 8 টার দিকে দেখেন, এখানে অনেকগুলো অ্যাটম আছে, এই গ্রিন গুলো হচ্ছে মেইনলি অ্যাটম। তারপর দেখেন এই প্রতিটা অ্যাটমে যদি আপনি সেম ডিরেকশন ক্রিয়েট করে, ভাবলাম যে প্রতিটাই হচ্ছে সেম ডিরেকশন ক্রিয়েট করছে। এই সেম ডিরেকশন ক্রিয়েট করার ফলে একটা ম্যাটেরিয়ালের মধ্যে আপনি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা দেখতেছেন লোহাটা বা চুম্বকটা, ওটাতে কিন্তু একটা দুটো ইলেকট্রন নাই, ওইটাতে লাখ লাখ এরকম কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ইলেকট্রনও থাকতে পারে ওইটাতে। তো এই সব ইলেকট্রন যদি একদিকে হচ্ছে অ্যালাইন হয় বা একদিকে যদি ম্যাগনেটিক একটা কিছু শক্তি যদি তার মধ্যে গেইন করে, তখন কিন্তু ওই কিছু একটাকে আকর্ষণ করার মতো ক্ষমতা তার মধ্যে চলে আসে। এখানে এখন কথা হচ্ছে এই যে একদিকে আসা, এটা কিভাবে আসলো? এখন ওই যে বলতে হয় যে পৃথিবীতে বাই বন্ড কিছু হচ্ছে ম্যাটেরিয়াল আছে যেগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, আর এই ম্যাগনেট গুলো আপনার গড গিফটেড ম্যাগনেট। এটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট। এমনিতেই সাধারণভাবে স্বাভাবিকভাবে যে ম্যাগনেট গুলো পাওয়া যায় আমাদের আশপাশে সেগুলো অলরেডি গড গিফটেড অ্যালাইন্ড থাকে, যার জন্য এটা হচ্ছে কোনো একটা ম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে এটা নিজের দিকে আকর্ষণ করতে পারে। এখন আসি যে হচ্ছে ওই লেন্সের স্তরটার দিকে। বেসিক্যালি যখন হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা যখন কয়েলের ভিতরে ছিল আর যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা ছিল কয়েলে, তখন কি হয়েছে, তখন জাস্ট এটার ভিতর যে হচ্ছে অ্যাটম গুলো ছিল এগুলো কিন্তু অ্যালাইন ছিল না, কোনটা ছিল এই দিকে এলোমেলো ছিল। এই
ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে এগুলোকে কন্ট্রোল করা যায়। ঠিক ওই রকমই দেখেন এই জায়গায় যেটা হয়েছে, এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো সবগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে এখানে হচ্ছে সবগুলো অ্যালাইন হয়ে গেছে, অ্যালাইন হয়ে ম্যাগনেটের মতো কিন্তু বিহেভ করতেছে। এটা হাই ভোল্টেজে দেখা যায় অনেক সময়, হাই ভোল্টেজে এগুলো কিছু কিছু ডিরেকশন মানে একদম পার্মানেন্টলি সেম, পার্মানেন্টলি অ্যালাইন হয়ে যায়, যার ফলে দেখা যায় কি, যার ফলে এগুলো হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ, এই ইলেকট্রিক ফিল্ড সরাই নেওয়ার পরও ম্যাগনেটিক প্রপার্টিজ দেখায়। আবার অনেকগুলো দেখা যায় যে হচ্ছে সম্পূর্ণরূপে আবার হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো হয়ে যায়। এখন দেখুন যেটা যে কথাটা বলতেছিলাম, যে যখন এটা অ্যালাইন হয়ে গেল তখন কি হয়, তখন হচ্ছে দেখেন এই যে এটা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে কিন্তু আশেপাশে যে হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে কিন্তু মানে অ্যাট্রাক্ট করতেছে না, তার মানে এটা ম্যাগনেটিজম এটা এখনো গেইন করতে পারেনি। কিন্তু এইখানে দেখেন এইখানে কিন্তু এটা ম্যাগনেটিজম গেইন করছে, যার ফলে কিন্তু এই যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে এগুলো কিন্তু ওর সাথে অ্যাটাচ হয়ে গেছে। কিভাবে অ্যাটাচ হলো দেখেন, এইখানে হচ্ছে ডিরেকশন গুলো দেখেন, অ্যাটমের যে স্পিনের ডিরেকশন গুলো বা হচ্ছে ওর যে অ্যাটমিক যে মোমেন্টাম গুলো ছিল সেই মোমেন্টাম গুলো সবগুলো হচ্ছে সেম, সেম না ডিফারেন্ট, বাট এটা কিন্তু সেম। যখন এটা সেম ডিরেকশনে আসছে তখন ম্যাগনেটটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলোকে অ্যাট্রাক্ট করতেছে। এখন হচ্ছে ম্যাগনেটিজমটা তাহলে কি, এটা আসলে কি বোঝাই যাচ্ছে কি রকম, এই ম্যাগনেটের যে হচ্ছে আকর্ষণ করার ক্ষমতা সেটাই হচ্ছে ম্যাগনেটিজম। এটা হচ্ছে একটা আপনার যখন আমি একটা সোজা কথায় বললাম এক কথায়, যখন আপনারা লিখতে যাবেন বা হচ্ছে এগুলো ডিসক্রাইব করতে যাবেন তখন কিছু ফর্মালিজম লাগে, ফর্মাল ওয়েতে হচ্ছে ডিসক্রাইব করতে হয়। এটাই হচ্ছে সেই ফর্মাল ওয়েতে একটা ডেফিনেশন বলতে পারেন হোয়াট ইজ ম্যাগনেটিজমের, এটা একটা ডেফিনেশন। মেইনলি ম্যাগনেটের যে আকর্ষণ করার ক্ষমতা সেটাই হচ্ছে ম্যাগনেটিজম। এখন দেখেন ম্যাগনেটের তো দুইটা পোল, একটা নর্থ পোল একটা সাউথ পোল। এখন নর্থ পোল কোন পজিশনটা আর সাউথ পোল কোন পজিশনটা, এটা আপনি কিভাবে বলবেন? ধরেন আপনার কাছে একটা একটা ম্যাগনেট আছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার একটা ম্যাগনেট আছে, লেন্থ 10 সেন্টিমিটার। তো এটা নর্থ পোল আর সাউথ পোল। এখন নর্থ পোলে কত সেন্টিমিটার আছে, সাউথ পোলে কত সেন্টিমিটার আছে বলেন? স্যার পুরোটা মিলে তো আছে 10 সেন্টিমিটার। হ্যাঁ এটা হাফ হয়ে গেল আপনাদের জায়গায় দিয়েছেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম যে 5 সেন্টিমিটার হচ্ছে নর্থে আর হচ্ছে 5 সেন্টিমিটার সাউথ পোলে আছে, ঠিক আছে। এখন যদি আমি এই এটা হচ্ছে নর্থ, এই দুটোকে যদি আমি আলাদা করে নিই, মাঝামাঝি এটা ব্রেক করে দিলাম, মাঝামাঝি ব্রেক করলাম, ব্রেক করলে কি হবে? দুইটা আলাদা আলাদা ফ্লাক্স তৈরি হবে। দুইটা আলাদা আলাদা ফ্লাক্স তৈরি হবে আর এটা তখন হচ্ছে 2.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার হয়ে যাবে। এটা কি, এটা ম্যাগনেটের একটা ধর্ম। হ্যাঁ এটা আপনি মানে আপনি কিছু করতে পারবেন না, আমি কিছু করতে পারবো না। এটা একটা জিনিস আমরা করতে পারি, যেমন হচ্ছে ম্যাগনেটটাকে আমরা ওই ইলেকট্রিক মানে একটা ইলেকট্রোম্যাগনেট মানে কি বলবো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ইলেকট্রিসিটি দিয়ে আমরা কিন্তু ম্যাগনেট বানাইছি। আবার ওইটাই কিন্তু রিভার্স কারেন্ট ফ্লো করে ম্যাগনেটকে আমরা কিন্তু ফেরোম্যাগনেটিক বানাতে পারবো। এটা যেমন হচ্ছে ওই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা ভোল্টেজ সরাই দিলে আবার সে পূর্বের অবস্থায় ফিরে আসছে, এটাও কিন্তু এরকম ইলেকট্রিক ফিল্ড সরাই দিলে আবার ম্যাগনেট হয়ে যাবে। কিন্তু এটা হইতে পারে যে ওর যে হচ্ছে স্ট্রেংথ এটা সে হারাবে,
এটা আগের মতো হয়তো ওই ফোর্সটা অ্যাট্রাক্ট করতে পারবে না ওই ফোর্সে। এটা হচ্ছে একটা প্রপার্টিজ, সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ওই যে লেঞ্জেস লটা, যেটা আপনাদেরকে তখন আমি দেখাইছি যে কিভাবে হচ্ছে ইলেকট্রনটা মুভ করার ফলে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ক্রিয়েট হচ্ছে। তো এখানে যদি আপনারা দেখেন, যেমনটা আমি বলতেছিলাম যে একটা কয়েল আছে, কয়েলের সাথে একটা গ্যালভানোমিটার লাগানো আছে, আর ম্যাগনেটটা আমি তখন দেখাইছিলাম হচ্ছে হরাইজন্টালি, আর এটা আছে ভার্টিক্যালি। ওই হরাইজন্টালি মুভ করা যেটা কথা, ভার্টিক্যালি একই কথা, কিন্তু আপনাকে এই জিনিসগুলো এনশিওর করতে হবে যে ম্যাগনেটটা একটা কয়েলের ভিতরে ছিল। যেমন দেখেন এই কয়েলের সাথে কিন্তু ম্যাগনেটের কোনো ফিজিক্যাল কন্টাক্ট নাই, যেমনটা ইলেকট্রনের সাথে নিউটনেরও নিউক্লিয়াসেরও কোনো ফিজিক্যাল কন্টাক্ট ছিল না। আচ্ছা, তো এটা হচ্ছে মাইকেল ফ্যারাডে, এটা হচ্ছে ফ্যারাডের একটা ল আছে। ফ্যারাডে এটা 1831 সালে ফার্স্ট এটা দেখা গিয়েছিল যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কি, আর পরবর্তীতে এটা ম্যাথমেটিক্যালি দেখা গিয়েছে হচ্ছে ম্যাক্সওয়েল, মানে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এটা হচ্ছে পরবর্তীতে ইলেকট্রনের মানে ম্যাথমেটিক্যালি হচ্ছে সলভ করে দেখা গেছে যে তার এই কথাটা, তার এই যে ব্যাখ্যাটা, এটা সঠিক ঠিক ছিল। তো দেখেন এটা একটা ডেফিনিশন ইলেকট্রোম্যাগনেটিক, মানে এই যে লেঞ্জেস লর, এটা হচ্ছে আপনার ডেফিনিশন বা সুন্দর করে লেখা আছে। যদি আপনাদের এগুলো ডিসক্রাইব করতে বলে বা হচ্ছে বলে যে কিভাবে এটা কাজ করে, তখন আপনাদেরকে এটা দেখা দিতে হবে। সমস্যা নেই, আমি এগুলো আপনার সবকিছু ম্যাটেরিয়াল আপনাদের সাথে শেয়ার করে দেবো। ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স কি? ম্যাগনেটিক ফ্লাক্সটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটা আপনারা দেখলেন, এই ফিল্ডের একটা সামেশন। সবগুলো ম্যাগনেটিক ফিল্ড যদি একসাথে করা হয়, তাহলে যেটা হচ্ছে আপনার যে ভ্যালুটা বা হচ্ছে যে ফোর্সটা আমরা পাবো, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ফ্লাক্স ডেনসিটি। এখন ধরেন এটা হচ্ছে এরিয়াটা হচ্ছে 10 সেন্টিমিটার স্কয়ার, এখানে 10 জন পারসন আছে, 10% দিয়ে। এখন এটা 10 সেন্টিমিটার স্কয়ার একটা এরিয়া, এখানে 10 জন পারসন আছে। এটা 5 সেন্টিমিটার একটা স্কয়ার একটা এরিয়া, এইখানে হচ্ছে 10 জন পারসন আছে। তাহলে এই পারসনের ডেনসিটি কোথায় বেশি? 5 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার ডেনসিটি বেশি। কিভাবে বেশি? কারণ এটা কম এরিয়ার মধ্যে বেশি মানুষ আছে, এই জন্য এটা হচ্ছে ডেনসিটিটা বেশি। ঠিক ফ্লাক্স ডেনসিটি এরকম একটা নির্দিষ্ট এরিয়াতে যতগুলো হচ্ছে ফ্লাক্স থাকবে, সেটাই আমাদের হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। আর এই ডেফিনিশনগুলো হচ্ছে ফর্মাল ওয়েতে লেখা। আচ্ছা, এখন যখন আমরা ম্যাথের দিকে যাব, ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আসবে, তখন হচ্ছে আমরা আমাদেরকে কিছু জিনিস বোঝার আছে। কিরকম? যেমন এই যে আমি একটু আগে এখানে লিখছিলাম যে 10 সেন্টিমিটার স্কয়ার একটা এরিয়া, আমি তো এটা মিটার স্কয়ারেও লিখতে পারি। তো এইগুলো তো বললাম, বেঁধে কিন্তু ম্যাথগুলো ভুল হয়ে যায় যে হচ্ছে ইউনিটটা আসলে কি। তো আপনাদের হচ্ছে এখানে কিছু ইম্পর্টেন্ট ইউনিট দেওয়া আছে, যেমন দেখেন ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কিন্তু ওয়েবার, আর হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কিন্তু টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার। দেখেন ম্যাগনেটিক ফ্লাক্স আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এই দুইটা টার্ম কিন্তু সেম না, এই দুইটা টার্মের মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে। ঠিক, একটা হচ্ছে ওয়েবার, আরটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, বা এটাই কিন্তু টেসলাও বলা হয়। তো যদি কখনো ওয়েবার দেওয়া আছে নাকি টেসলা দেওয়া আছে নাকি ওয়েবার পার মিটার স্কয়ার দেওয়া আছে, এই জিনিসগুলো আপনাদেরকে বেশ সতর্কতার সাথে দেখতে হবে। আর
কোনটা হচ্ছে স্কেলার আর কোনটা ভেক্টর। আমরা স্কেলার আর ভেক্টর বলতে জানি, স্কেলার বলতে দিকে একটা, ভেক্টরের দিক থাকবে দুইটা। হ্যাঁ, তো ভেক্টরের মানে মান এবং দিক উভয়ই থাকবে। তো ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে এটা ভেক্টর, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিও ভেক্টর, আর এরিয়া তো স্কেলার, স্কেলার হবে কারণ এরিয়া শুধু নির্দিষ্ট মান আছে। আচ্ছা, এখন এখানে একটা ল আছে। কিরকম একটা ল চিন্তা করেন, যখন আমরা এর পরবর্তীতে ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড যখন মেশিনের দিকে যাব, ধরেন ইন্ডাকশন মোটর বা ইন্ডাকশন জেনারেটর, সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস জেনারেটর, তখন আমাদের বুঝতে হবে যে আসলে আমি যে স্ট্যাটার মানে মোটরে যে ইলেকট্রিসিটিটা দিচ্ছি, মোটরটা কোন দিকে ঘুরবে, এর ফ্লাক্সের ডিরেকশন কি, এর কারেন্টের ডিরেকশন কি, এর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা কোন দিকে, এই জিনিসটা আমাকে জানতে হবে। আর এই জিনিসটা জানার জন্য আমাকে কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে। যেমন দেখেন, আমরা যদি এটাকে একটা কন্ডাক্টর চিন্তা করি, ধরলাম এটা একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টরটাকে যদি আপনি যে ছবির মতো করে ধরেন, তাহলে আপনার যে থামটা থাকবে, রাইট হ্যান্ডে যে থামটা থাকবে, আমি চিন্তা করলাম যে এই যে ফিঙ্গারগুলো আছে, এই ফিঙ্গারগুলোর দিকে যদি হচ্ছে মুভমেন্টটা হয়, ফ্লাক্সের মুভমেন্ট যদি ওই ফিঙ্গার বরাবর হয়, তাহলে আপনার থাম বরাবর হচ্ছে কারেন্ট ফ্লো করবে। এটা একটা রুলস। এই রুলসটাকে আরেকটু ইলাবোরেট করে দেখেন কি বলা হয়। আমাদের মোটর আর হচ্ছে জেনারেটরের জন্য দুইটা হচ্ছে রুল ইউজ করা হয়, একটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এন্ড ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ঠিক আছে, এখন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা কিসের জন্য আর রাইট হ্যান্ড রুলটা কিসের জন্য সেটা আমরা দেখব। ফ্লেমিং লেফট হ্যান্ড রুলে কি বলছে, এটা হচ্ছে বাম হাত না, মানে লেফট হ্যান্ড। জি ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি করি, থাম। এটা হচ্ছে মিডল ফিঙ্গার আর এটা হচ্ছে ফোর ফিঙ্গার। ঠিক আছে, দেখেন এখানে আমি লিখে দিছি, Fleming's left hand rule states that if we arrange our thumb, এটা forefinger, এটা and middle finger, এটা of the left hand perpendicular to each other, একটা আরেকটা থেকে ডিরেকশনটা কি হবে, পারপেন্ডিকুলার, মানে একটা থেকে আরেকটা ডিসটেন্স হবে 90 ডিগ্রি। আপনি দেখেন এরকম করে যদি আমি চিন্তা করি, তাহলে এইটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি, পারপেন্ডিকুলার টু ইচ আদার, দেন তখন কি হবে দেখেন, thumb points towards the direction of magnetic force, magnetic force এর ডিরেকশন হবে থাম্বের ডিরেকশনটা, আর forefinger towards the direction of magnetic field, magnetic field এর ডিরেকশন হবে কনসেপ্টটা। হ্যাঁ, না এটা হচ্ছে আপনার forefinger মানে যে ফার্স্ট ফিঙ্গার। আর মিডল ফিঙ্গারটা কি হবে, মিডল ফিঙ্গারটা হবে হচ্ছে কারেন্টের ডিরেকশন। এটা হচ্ছে কোথায় ইউজ করা হয়, this rule is applicable for electrical motor, এটা ইলেকট্রিক মোটরে এটা হচ্ছে অ্যাপ্লিকেবল হয়। এটা হচ্ছে কি হলো, লেফট হ্যান্ড রুল, মানে বাম হাতের জন্য। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্টের তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হ্যাঁ আছে, এটা তো আপনি মানে ডিসপ্লেটা আমাদেরকে 2D দেখাচ্ছে, স্যার 3D তে কল্পনা করেন। হ্যাঁ জি বলেন। প্রথমটা হলো মানে আরেকটু যদি ক্লিক করতেন, মানে আমাদের আগের যেগুলো 90 ডিগ্রি এটা বলছি স্যার। হ্যাঁ নিচের পাটটা মানে ক্লিয়ার না, নিচে কারেন্ট যে করছে না, এটা কি এই সাইড থেকে করছে নাকি? ও না না, এখানে ঘোরার কিছু নাই, এখানে ঘোরার কিছু নাই। কেন, আপনি যখন মোটরে যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবেন, তখন হচ্ছে আপনি রেখা দেখতে হবে কি, যখন আপনি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবেন তখন আপনার থাম্বের ডিরেকশনটা হবে ইলেকট্রিক ফিল্ড মানে কারেন্টের ডিরেকশন, কারেন্টের ডিরেকশনটা হবে হচ্ছে মিডল ফিঙ্গারটা, থাম্বটা হবে হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আর যে হচ্ছে ফার্স্ট ফিঙ্গারটা মানে ফোর ফিঙ্গার, এই ফোর ফিঙ্গারটা হবে হচ্ছে আপনার কিসের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ড। আর হচ্ছে আপনার যে থাম্ব বরাবর মোশনটা যাবে হচ্ছে আপনার থাম্ব বরাবর। দেখি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটাই হবে। এটা শুধুমাত্র কিন্তু অ্যাপ্লিকেবল ফর কিসের জন্য, মোটরের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে এই রুলসটা মেইনটেইন করে এটা হচ্ছে অপারেট হয়। তারপর দেখেন লেফট হ্যান্ড রুল,
লেফট হ্যান্ড রুল, স্যার এটা রাইট রাইট হ্যান্ড রুল, হ্যাঁ সরি, এখন হচ্ছে রাইট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল সেম। আবার আপনাকে সেম ডিরেকশনে সাজাইতে হবে, কিন্তু এবার হচ্ছে রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড যদি সাজান তাহলে সেম। আপনি দেখেন থাম্ব হচ্ছে মোশন, ফার্স্ট ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড, আর মিডল ফিঙ্গার হচ্ছে কারেন্টের ডিরেকশন আপনাকে ডিরেক্ট করবে সিস্টেম। এই জিনিসগুলো বা এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এগুলো যদি মাথায় থাকে তাহলে হচ্ছে ফিউচারে আমরা যখন হচ্ছে ট্রান্সফরমার করব, তারপর মোটর করব, ইন্ডাকশন মোটর, তারপর হচ্ছে জেনারেটর করব, তখন এগুলো কাজে আসবে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ক্লোজ করে